আসেন আল্লাহর নামে শুরু করি। দর্শক, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে গভীর দুঃখ এবং শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গত রাতেই জানা গিয়েছিল, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে জানিয়েছিল। তখনই তিনি সবাইকে দোয়া করা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাত 9:45 ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে বসে থাকা 2 জন আততায়ীর মধ্যে একজন, এবং সেই আততায়ী ফয়সাল বা দাউদ তিনি চিহ্নিত হয়েছেন। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নানা মামলা এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানা গিয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন। হয়তো হাদিকে নিয়ে আসার যাবতীয় আনুষ্ঠানিকতা তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে সরকার। দর্শক, আসলে ঢাকায় থাকতেই পরিস্থিতি ভালো ছিল না ওসমান হাদির, এবং অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে। এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়, কিন্তু পাঠানোর 2 দিনের মাথায় এই দুঃসংবাদটি আসলে ইতিমধ্যে টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে। দর্শক, এই মৃত্যুকে কেন্দ্র করে কোন অশান্তি পরিস্থিতি হয়, ইতিমধ্যে ইনকলাব মঞ্চ ঘোষণা দিয়েছে শাহবাগে লাগাতার তারা অবরোধ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার যেই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলবে। জানি না দর্শক, কালকের থেকে ঢাকার কি পরিস্থিতি বিরাজ করে, তবে হায়াত মওত আল্লাহর হাতে। এই ঘটনা মানুষ যাতে শোক জানাতে পারে, শোককে শক্তিতে পরিণত করা এবং ঐক্যবদ্ধ হওয়াটাই উচিত। কোনোভাবেই বিশৃঙ্খল কোনো পরিস্থিতি কাম্য না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গতকাল সারাদিন গেছে হাদি ইস্যু নিয়ে। শুরু হয়েছে হাদি হত্যার চেষ্টা থেকে, যেখান থেকে এটা শুরু হয়েছিল সে পরে এটা গড়িয়েছে পরস্পর। ইন্ডিয়া এবং বাংলাদেশ তাদের স্বদেশের হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে তলব করা। বাংলা শব্দটা এক অর্থে ভালো না। তলব মানে অনেকটা যেন আমি কুতুবান তোমার ডেকে আনতারি, তুমি আসো এখন আমার পায়ে চুমা দাও, অনেকটা এরকম ধরে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তলব কথাটা বলা হয়েছে যে কোনো দেশ, হোস্ট দেশ, যে দেশে আসে আরেকটা দেশের রাষ্ট্রদূত, সে তার সুনির্দিষ্ট কনসার্ন, তার উদ্বিগ্নতার কোনো কারণ থাকলে, ইস্যু থাকলে, সেটা ওই দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে গিয়ে মানে ডেকে নিয়ে মানে এটা জাস্ট আমি চিঠি পাঠায় বললাম ওরকম না। ফর্মালি বলার, অভিযোগটা দায়েরের, কনসার্নটা ঠিক অভিযোগও না, কনসার্ন আছে, উদ্বেগটা প্রকাশ করার উপায়টা হচ্ছে, ফর্মাল উপায়টা হচ্ছে ওই দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কনসার্নটা বলে দেওয়া থাকে এবং সেই ধরনের একটা চিঠি তাকে হ্যান্ডওভার করা, যাতে খুব দূরের কিছু না হয় যে আরে চিঠি বাড়া দিলাম, যাও দিন, এরকম না হয়। কিন্তু তলব শব্দটা হওয়ার কারণে একটা উঁচা নিচার ধারণা এসে গেছে আমাদের এখানে। কিন্তু পররাষ্ট্র নীতির নিয়ম কানুন, আইন কানুন আছে, সেখানে উঁচা নিচা ধারণাটা কিন্তু নাই। আবার এটা কাউকে ডেকে পাঠানো মানে, তলব করা মানেই তাকে ডেকে পাঠানো। এই যে ডেকে পাঠানো বলে আমরা ধরে নিই যে ডেকে পাঠাচ্ছে সে হলো কুতুব, না, এই ধারণা নাই ওখানে। এটা হয়েছে পরস্পরের হাইকমিশনকে ডেকে পাঠানো, এগুলো হয়েছে গতকাল পর্যন্ত। আজকে আমরা দেখতেছি তারই একটা লেজুর এবং সম্ভবত ইউনূস সাহেবের
এই যে সাবঅর্ডিনেট অ্যাটিটিউড, নিজেকে অবস্থান বানায় ফেলা, এবং তার সেই উপযোগী একটা তহিদ সাহেব আছে পররাষ্ট্র উপদেষ্টা, তারই কারবার। আজকে সে বলছে, মানে গতকালকে বলেছে কোথাও, হাসনাত কি সরকারের অংশ? সেভেন সিস্টার্স নিয়ে অবস্থান স্পষ্ট করলে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশকে ডুবায় যতটা না ইন্ডিয়া, তার থেকে বেশি ডুবায় আমাদের এই গাধা, একদম গাধা, লিটারেলি গাধা। এটা মাথা যদি ন্যূনতম কিছু চিন্তা ভাবনা বুদ্ধি থাক, তাহলে আমাদের এরকম গাধা উপদেষ্টাদের পাল্লায় পড়তে হতো না। কোনো হোমওয়ার্ক করে না তারা, একটা যে কথা বলবে হোমওয়ার্ক করে আসতে হবে না, কি বলতেছে, এর বিরুদ্ধে কি বলা যায়, আগে কি কি হয়েছে সেগুলো রেফারেন্স জানতে হবে না, কিচ্ছু নাই। ঘটনা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ, যে এনসিপির একটা ছাত্র নেতা, সে হাদি ইস্যুতে সেই সব দিনে যখন এটা নিয়ে প্রতিবাদটা খুব চরমে উঠেছিল, সেখানকার বক্তৃতায় সে যে কথাটা বলেছিল, সেই কথাটাই ইন্ডিয়ানরা টুইস্ট করে প্রথম অংশ বাদ দিয়ে পরের অংশ নিয়ে আসতেছে, নিয়ে এসে তার বিরুদ্ধে আবার একটা প্রতিবাদ দিচ্ছে, যুক্তি তুলে ধরছে। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ সম্ভবত তার নাম, তাকে ডেকে নিয়ে যে কথা বলছে, অভিযোগটা তাই করছে, সেখানে হাসনাত আবদুল্লাহর নাম আছে, বা হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যটাকে মুখ্য করা হয়েছে। এখন তার জবাব দিতে যাচ্ছে আমাদের তহিদ সাহেব। যেটা বলছিলাম যে আপনি যখন হোমওয়ার্ক না করে যাবেন তখন রেপিং হবে আসলে। কিন্তু শুরু করি এইভাবে যে হাসনাত আসলে কি বলছিল। হাসনাত আবদুল্লাহ সে বলেছিল, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, মানে বাংলাদেশিদেরও ইকুয়ালি একটা মানবাধিকার আছে, তাদের ভোটের অধিকার আছে, তাদের রাষ্ট্র নিজেরা চালানোর অধিকার আছে, যারা এটা মানে না, কথা বুঝেন ভালো করে, এবং যারা আমাদের দেশের এগুলো ভঙ্গকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে বলছে সে। ভারতে যারা সেপারেটিস্ট আছে, মানে কুলফা বা ওই মণিপুর, ওই যে নর্থ ইস্টে যে 7টা দেশ আছে, প্রত্যেক দেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সব রাজ্যে একটা করে আছে, 7টা রাজ্যে একটা করে আছে। ওদেরই কেউ বাইরা বাইরে, কেউ হয়তো ক্ষমতায় থাকে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে, কিন্তু একই সঙ্গে ওদের আর এক অংশ আবার দেখা যায় তারই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টটাও করে। তো হাসনাত আবদুল্লাহ বলতেছে যে আমরা ওদেরকে প্রশ্রয় দিতে হবে। কথা খেয়াল করেন, এটা হচ্ছে টিক ফর ট্যাট। তুমি ইন্ডিয়া যেহেতু আমার হাসিনাকে আশ্রয় দিয়েছ এবং ওখানে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা করতে দিচ্ছ, ফলে আমিও একই কাজ করব। এই হচ্ছে হাসনাতের বক্তব্য। কন্ডিশনাল, কিন্তু কন্ডিশনাল মানে তুমি করছো তাই এটা আমি করব। ইন্ডিয়ানরা ওখান থেকে ডেকে নিয়ে গেছে, প্রথম অংশটা বাদ। কেন হাসনাত আবদুল্লাহ বলল যে নর্থ ইস্টকে তারা প্রশ্রয় দিবে, এইটা হচ্ছে অভিযোগ। কিন্তু হাসনাতের বক্তব্যটা যে কন্ডিশনাল, তুমি করছো সেই জন্য আমি এটা করব, তুমি নাকলটাম করতাম না, বাংলাটা হলো এরকম। তাহলে মূল প্রসঙ্গ ছিল এইটা। এখন সেটা নিয়ে কোনো হোমওয়ার্ক না করে গিয়ে, প্লাস আরো আছে দেখেন, অলমোস্ট প্রতিদিন আইদার অমিত শাহ যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা এই কলকাতার শুভেন্দু যে এখন বিজেপি করে, উঠতে বসতে বলতেছে মুসলমানদের কাটতে আলো, মুসলমানদের ভাগায় দিব। মুসলমান মানে বাংলাদেশ সে ধরে নিচ্ছে, কলকাতার কোনো মুসলমান থাকলে তাকে সে বাংলাদেশে পাঠাই দেবে, প্রতি মুহূর্তে বলে যাচ্ছে। তো সে তো বিজেপি করার লোক। অমিত শাহ বলতেছে আমরা হলো উপকারদের ইন্ডিয়া ছাড়া করব। মন্ত্রী সে এগুলা রেফারেন্স দিতে পারত না, ওতে কোনো হোমওয়ার্ক নাই। আর তৈরি এগুলো কেমন করে বলবে? তবু ভালো যে অন্তত বলতে পারছে যে আমাদের হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ না। এক কথায় শেষ, এটা নিয়ে এত উত্তর দেওয়ার তো কিছু নাই। পাল্টা সে বলতে পারতো অমিত শাহ তো তোমার সরকারের মন্ত্রী, শুভেন্দু বিজেপির কলকাতার সংসদ নেতা, দলের পদবী হোল্ডার, এমপি, তারাই কথা বলতেছে, সেটা চোখে আমাদের দেখাতে পারতেন না? এইটাই। তাহলে এরকমটা কেন হয়েছে আবার সেটা ব্যাখ্যা করে দিই।
রুটটা কোথায়? রুটটা যাব, মূল এখানে ক্যারেক্টারটা হবে খলিশা, ইউনূসের বিশাল উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বাবা রে বাবা, কি সাংঘাতিক, খুব বড় লোক, একটা বিশাল পদ। উনি হাসিনার ফাঁসির রায় হয়েছে 17 তারিখে, উনি 18 তারিখে ইন্ডিয়া চলে গেলেন। কেন গেছেন? আজ পর্যন্ত কাউ কাছে ব্যাখ্যা করতে পারেন নাই, না ফর্মালি না ইনফর্মালি। কেন গেছিলেন ইন্ডিয়া? গেছে অজিত দোভালের সাথে দেখা করতে গেছেন, কেন? আর ব্যাখ্যা দেওয়ার দায় নেই? এতই স্বাধীন হয়ে গেছেন আপনারা। ওখানে গিয়ে অজিত দোভালের পা ধরছেন আপনারা, যাওয়াটাই তো পা ধরার মানে। প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট বলতেছে যে আজ পর্যন্ত বাংলাদেশের একজন মন্ত্রীও, এই গত 1.5 বছরে ইউনূসের একটা মন্ত্রীও যায় না ইন্ডিয়া। আপনি গেছেন কেন? কোন উপদেষ্টা যায় না, আপনি গেছেন কেন? কি পেতে গেছিলেন? এবং এই যে আপনার জো হুজুর করে যাওয়া, ওখানে আমরা যাওয়াটাই তো একটা জো হুজুর, যেখানে কন্টিনিউয়াস ইউনূস সরকার আসার পর থেকে শুরু করছে সংখ্যালঘু নির্যাতন। তারপর আসছে ইসকন, চিন্ময়ের কাণ্ড কারখানা, খুনাখুনি আদালত পাড়ায়, এখান থেকে শুরু করে আজ পর্যন্ত চলতেছে এগুলা। তা আপনি এখানে কোন বাবাটা করতে গেছেন? এখানে একটা খাতিরের কি আছে এখানে? আপনারা বলতেছেন 2 মাস পর ইলেকশন দিয়ে চলে যাবে, তা আপনার ইন্ডিয়ার সাথে খাতিরের কি দরকার পড়েছে? তাহলে এই যে নত জনটা হয়েছেন, এটার তো পরিণত হচ্ছে এখন এটা। ফলে ইন্ডিয়া ভাবতেছে যে বাংলাদেশ তো ঠেকছে, নাহলে খাতি করতে আসছে কেন? তাহলে আপনি কেন গেছিলেন না এখানে? এবং গিয়ে যে ইমপ্রেশনটা দিয়ে আসছে, সেটাই তো সমস্যা। সব সমস্যার গোড়াটা তো ওইটাই। সেখান থেকেই তো এই পুরো জিনিসটা হয়েছে, তারা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতেছে, ওইটার সুযোগে সে জাপটা দিয়ে ধরছে। আর এই যে আপনারা যে তৈরি সাহেবকে এগুলো ব্রিফিং দিতে পাঠাইছেন, আপনি বলে দেন নাই কি বলতে হবে কি না বলতে হবে? এই যে আপনি ইউনূস সাহেবের বড় মাতবর, আপনি তো তৈরি সাহেবকে গাইড করবেন না? আমি কিছুই করেন না। এটা তো প্রমাণ, তৈরি সাহেব যে কথাগুলো বলছে, কথা বলার আগে যেটা হোমওয়ার্ক করতে হতো, সেম কাজ তারা যে অভিযোগ করতেছে, সেই অভিযোগ আমাদের বেলা খাটে না, কারণ আসাদ আব্দুল্লাহ সরকারের কেউ না, কিন্তু অমিত শাহ সরকারের লোক, শুভেন্দু সরকারের লোক। আপনি জানেন না, এই হোমওয়ার্কটা করেনও নাই। তো করেন নাই বলে এটা তৈরি তো ওইরকমই পাইবেন, যে 3 কাল গেছে, পুরো ফ্যামিলি পাঠাই দিয়ে রাখছে আমেরিকা, খালি ইউনূস সরকার শেষিলার দৌড় দিয়ে চলে যাবেন, যাক আমার যে টাকা পয়সা লইয়া। এগুলা লোককে আপনারা দিয়ে রাখছেন, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, আর পরস্পর পিরচুলকে খাইতেছে। সো আপনাদের জন্য তো এই অবস্থাটা হয়েছে আজকে ইন্ডিয়ানরা যখন আপনাদের মুখ জামা ঘষিয়ে দিচ্ছে, তখন কোথায় যাচ্ছেন? আপনার লুকায় পালায় থাকতেছেন, তৈরি সাহেবকে সামনে ঢালতেছেন কেন? আলগা মাতবুরি কাকে লাটতে গেছেন না? ইন্ডিয়ানদেরকে চিনেন? কখনো স্টাডি করছেন ইচ্ছাচার দলদেরকে? কোনো ধরনের ধারণা নেই তাদের সম্পর্কে। আপনি চলে গেছেন তাদের খাতির করতে, অজিত দোভালের সাথে দেখা করবেন। আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারলেন না কেন গেছেন আপনি। শুধু সেই না, এরপরে আবার ওটার লেজ ধরে আপনি কাতারে গেছেন। কাতারে যে গেছেন, এটা আজ পর্যন্ত স্বীকার করতে পারলেন না, যেন আবার সরকার এটা আপনাদের বাপের সম্পদ, আপনি যা খুশি করতে পারবেন। ইউনূস সাহেব যেরকম, আপনি তো তার একটা বড় ধরনের সাকরেন, তার চোট্টামি, যত আন্ডারহ্যান্ড ডিল গুলো আছে, এগুলো করা, এগুলো অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? ইউনূস সাহেব 5 বছর ক্ষমতা থাকতে চায়, সেই জন্য আপনি গেছিলেন ওখানে পালিশ দিতে, প্রলেপ দিতে, যেন ওরা হেল্প করে আপনাদেরকে থাকার জন্য। নিজেদের এইসব চোরা ইচ্ছাগুলা, এগুলোর জন্য কোথায় এই বাংলাদেশের এই দুর্নাম হচ্ছে, এই ইন্ডিয়ানরা আমাদের গাড়ি চালার সুযোগ দিচ্ছে। হাসান আবদুল্লাহ বলছে এই জন্য বিরাট অপরাধ করে আলাইছি, বাংলাদেশে অ্যাম্বাসেডারকে ডেকে নিয়ে এসে তারা হুমকি দিতেছে। এই যে আপনারা যে প্রথমে প্রণয় বর্মাকে ডেকে নিয়ে আসলেন, কেন? এই ডেকে নিয়ে আসার ভিত্তিতে গন্ডগোল করছেন। আপনি জানেন না, আপনি ডেকে নিয়ে আসলে ওরাও ডেকে নিয়ে আসবে। ডেকে নিয়ে আসা কোনো কিছু না আসলে। কিন্তু আপনারা কেন গেছিলেন ডেকে আনতে? নিজে আগে গেছিলেন কেন? কারণ এইখানে হচ্ছে আসল রহস্য, আপনাদের নিজেরা যে কাদার পাকে ডুবে আছে, তার প্রমাণ হলো এটা। এইখান থেকে সন্দেহ আসতেছে, তাহলে হাদিকে মারার পিছনে আপনাদের কি ভূমিকা ছিল আসলে? যখন বুঝতেছেন হাদির ইস্যুটা গরম হয়ে যাচ্ছে, তখন ওখান থেকে ঢাকতে এটা আপনি ইন্ডিয়ার উপর চাপাই দেওয়ার জন্য আপনার চেষ্টা করছেন, দেখাতে চাইছেন আমরা বিরাট বীর। প্রণয় বর্মাকে ডেকে নিয়ে আসবেন, আপনাকে তলব করতে পারেন আপনারা, এটা খেয়ালই করেন না। আপনি তলব করে কোন মাতবরি দেখাইবেন, কোন রুস্তুমি দেখাইবেন? ওরাও তো আপনাকে তলব করবে, তাহলে লাভটা কি হইলো?
তাহলে যখন প্রণব আমাকে ডাকছিলেন তখন তো খেয়াল করেন নাই যে এটা দিয়ে আপনার কি লাভটা হবে। খালি ইমিডিয়েট লক্ষ্য যেটা ছিল যে আপনার পাবলিকের সামনে দাঁড়িয়ে হবে, আপনি বিরাট অ্যান্টি ইন্ডিয়ান হিরো, কিন্তু আপনি জিরো। আপনি তো দালাল, দালাল বলে তো ইন্ডিয়া গেছিলেন অজিত দোভালের সাথে দেখা করতে, তার পাচাক থেকে। এবং সেইটা ঢাকার জন্য এখন আপনি বুঝতেছেন এখন সাধারণ মানুষ খেপে গেছে। হাদি হসপিটালে লড়তেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে নিজের ইমেজ বাঁচাইতে, উদ্ধার করতে আপনি এবার গিয়ে এই বীরত্বপনা দেখাইতে গেছেন কোনো কিছু চিন্তা না করে। এটা তো কোনো হোমওয়ার্ক করেন নাই যে প্রণব আমাকে ডেকে রাখলে কি কেমন বাহাদুরি হবে। ওরা আমাদেরটা ডেকে নিয়ে বাহাদুরি দেখায় এবং খামোখা ওদেরটা কারেন্টটা জাস্টিফাইডই না ইভেন। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? আপনাদের নিজেদের যেসব অপরাধ বোধগুলো আছে সেগুলোর কারণে এই অবস্থাটা এইদিকে চলে গেছে। এখন কি চান আসলে? 5 বছর প্রেসিডেন্ট থাকতে চান সাহেব, সেই জন্য এইটা দালালি করে বাড়িতেছেন আপনি, চারিদিকে খুলছেন। সাহস থাকলে ওপেনলি বলেন না যে আমরা এটা চাই। আর এগুলো করে করে আপনি গালি খাইতেছেন ইন্ডিয়ানদের। এখন আপনি উল্টা সামনে তৈরি সাহেবকে ঠেলে দিয়ে আর এক গালি খাওয়ার অবস্থা তৈরি করেছে, বেজ্জতি করার, বাংলাদেশকে বেজ্জতি করার অবস্থা দিকে নিয়ে যাচ্ছে। আপনি যে কোনো কিছু করার যোগ্য না, এগুলো হচ্ছে তার সবচেয়ে ভালো প্রমাণ। এক দালালি ছাড়া আপনার কোনো কিছু পারেন নাই। শুরু করছিলেন ওই যে আরাকানিদেরকে দিবেন, আপনি করিডোর দিবেন বলছিলেন, এখন করিয়েছে এগুলা ভুলে গেছেন? তাহলে আপনারা কি একটু নিজেকে একটু আয়নার সামনে দাঁড়ায় দেখেন যে আপনি কি করছেন। আপনাদের আক্কেল কখন হবে না। থ্যাংক ইউ।